আমার স্বামী যখনই কোনো কাজের উদ্দেশ্যে বাহিরে যাওয়ার জন্য বেরোতো তখনই আমার শ্বশুর আমার ঘরে এসে আমার বরের নামে উল্টোপাল্টা যা ইচ্ছা তাই কথা বলতো। একদিন রাতে আমার বর বাড়িতে না আসায় আমি ভয় পেয়ে আমার শ্বশুরের ঘরে চলে যাই। তারপর আমার শ্বশুর আমার সাথে যা করল তা শুনলে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। কারণ কিছু রাত এতটাই অন্ধকার হয় যে মানুষের জীবন থেকে সকল আলো মুছে দেয়। আজকের রাতটা আমার জীবনের এমনি একটা অন্ধকার রাত হয়ে ওঠে। আমার বর কার্তিক এখনও বাড়ি ফেরেনি। রাত 12:30 বাজছে। আমি বসার ঘরে তার ফেরার জন্য অপেক্ষা করছিলাম। আমার নজর বারবার ঘড়ির কাঁটার দিকে চলে যাচ্ছিল। সেকেন্ডের কাঁটার সাথে সাথে আমার বুকটাও ধকধক করছিল। আমি প্রার্থনা করছিলাম যাতে কার্তিক তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। এরই মাঝে হঠাৎ করে কারেন্ট চলে যায়। পুরো ঘরটা অন্ধকার হয়ে যায়। আমার অন্ধকারে খুব ভয় লাগে, আর এখন চারিদিক অন্ধকার। এমনিতেই আমি কার্তিকের না ফেরার জন্য চিন্তায় ছিলাম, তার উপর এই অন্ধকার। আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যেন আমি অন্ধ হয়ে গেছি। আমি কোনো রকমের জিনিসপত্র টপকে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম। তখনই পাড়ার একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল। এত জোরে ডাকল যেন মনে হলো সে আমাদের উঠোনে চলে এসেছে। ভয়ে আমার প্রাণটা বেরিয়ে যাবার মতন অবস্থা। বাড়িতে তখন আমার শ্বশুরমশাই ছাড়া আর কেউ ছিল না। তিনি ওনার ঘরে ঘুমোচ্ছিলেন, আর আমি বসার ঘরে একা ছিলাম। আমার মনে হচ্ছিল যেন কুকুরটা আমাদের উঠোনে চলে এসেছে, আর সে যে কোনো সময় আমার কাছে চলে আসতে পারে। আমি ভয়ে ভয়ে আমার শ্বশুরের ঘরে গিয়ে পৌঁছলাম। আমি ওনার ঘরের দরজা ধাক্কা দিতে লাগলাম। যখন ঘরের দরজাটা খোলে তখন আমি ভয়ে কাঁপছিলাম। আমি বলি, বাবা, আমার মনে হচ্ছে আমাদের উঠোনে একটা কুকুর ঢুকে পড়েছে। আমার খুব ভয় করছে। আমি কি আপনার ঘরে আসতে পারি? আমি এত ভয় পেয়ে গেছিলাম যে আমার মাথা কাজ করছিল না। তাই হয়তো আমি একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলি। আমার শ্বশুরমশাই আমার হাত ধরে টেনে আমাকে ঘরের ভেতরে নিয়ে আসেন। তারপর ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। আর তারপর আমার সাথে যা হয়, একজন স্ত্রী যদি তার বরের থেকে কম সুন্দর হয় তাহলে সে সবসময় হীনমন্যতায় ভোগে। আজকাল আমার সাথে সেটাই হচ্ছে। কার্তিক একটা খুব সুন্দর দেখতে জোয়ান ছেলে। আমিও দেখতে খারাপ ছিলাম না, কিন্তু আমার গায়ের রংটা সামান্য একটু চাপা ছিল। এই কথাটা আমাকে বিয়ের একদিন পরেই আমার শ্বশুরমশাইয়ের মুখ থেকে শুনতে হয়। সকালে যখন আমি জলখাবার খেতে ঘর থেকে বেরিয়ে আসি তখন বাড়িতে অনেক আত্মীয়স্বজন ছিল। খাবার টেবিলে আমার শ্বশুরমশাইয়ের সাথে তার বোনেরাও বসেছিল। আমার শাশুড়ি মারা গিয়েছিলেন। আত্মীয়স্বজনদের মধ্যে বেশিরভাগই আমার শ্বশুরমশাইয়ের ভাই বোন ছিল। আমি ওনাদের সাথে বসে জলখাবার খেলাম। আমার শ্বশুরমশাই সবার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। তিনি খুব খোশমেজাজে ছিলেন। কিছুক্ষণ পর সব আত্মীয়রা তাদের বাড়ি ফিরে যায়। তখন বাড়িতে শুধু আমি আর আমার শ্বশুরমশাই ছিলাম। আমার রিসেপশনের এখনও অনেকটা সময় বাকি আছে। আমার শ্বশুরমশাই আমার জন্য চা বানিয়ে আনেন। উনি বলেন, আমি ভাবলাম আমার বৌমা খুব ক্লান্ত, তাই আমি তার জন্য চা নিয়ে এলাম। তিনি আমার পাশে সোফায় বসে পড়লেন আর চায়ের চাপটা আমার হাতে ধরিয়ে দিলেন। তিনি বলতে লাগলেন, কার্তিক এমনিতে খুব ভালো ছেলে, সে আমার সব কথা শোনে। তুমিও মেয়েটা ভালো, কিন্তু আরও ভালো হতো যদি তোমার গায়ের রংটা একটু ফর্সা হতো। ওই যে কথায় বলে না, বউ সেই হয় যাকে সবসময় কাছে পেতে ইচ্ছে করে। ওনার কথা শুনে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। আমি ওনাকে বললাম, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। উনি বলেন, কাল মাঝরাতে কার্তিক ঘরের বাইরে এসেছিল। আমিও তখন জল খেতে উঠেছিলাম, তাই আমার তার সাথে দেখা হয়ে যায়। সে আমাকে বলে, বাবা, তুমি নীলিমার মধ্যে কি এমন দেখেছিলে? তুমি তো জানতে যে আমার সুন্দরী মেয়ে পছন্দ। তুমি অন্তত আমার পছন্দের মানটা রাখতে পারতে। এইসব কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। তবে কার্তিক কাল রাতে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। সে এমন কোনো কথাও বলেনি। সে বরং আমার প্রশংসাই করছিল। তবে হ্যাঁ, আমার মনে আছে যে কার্তিক রাত 3টে নাগাদ একবার ঘরের বাইরে বেরিয়েছে। কিছুক্ষণ পর আবার ফিরেও এসেছিল। আমি হাঁ করে শ্বশুরমশাইয়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। তিনি আমাকে বলেন, আমি বুঝতে পারছি তোমার এই কথাগুলো শুনতে ভালো লাগছে না। আমি কাল কার্তিককে খুব বকেছি, আর বলেছি সে যেন ভুলেও তোমাকে এসব কথা না বলে। সে তোমাকে এরকম কোনো কথা বলেনি তো? আমি মাথা নেড়ে বললাম, না। এই কথাটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কারণ কাল রাতে কার্তিকের আমার সাথে ব্যবহার খুব ভালো ছিল। শ্বশুরমশাইয়ের এর পরের কথাগুলো আমাকে আরও অবাক করে দেয়। তিনি বলেন, আমি ওকে বারবার বারণ করেছি সে যেন তোমার মনে কষ্ট না দেয়। তুমি কিছু মনে করো না মা, কিন্তু আমি যখন তোমাকে দেখতে গিয়েছিলাম তখন তুমি মেকআপ করেছিলে। তখন তোমাকে দেখে আমার ফর্সা মনে হয়েছিল, কিন্তু তোমার আসল রংটা তো। ওনার কথা শুনে আমি চুপ করে গেলাম। আমি বুঝতে পারছি না আমি কি জবাব দেব।
হ্যাঁ, এটা সত্যি যে আমাকে যখন দেখতে আসা হয়েছিল তখন আমি একটু মেকআপ করেছিলাম, কিন্তু সেটাই তো স্বাভাবিক। আজকাল সব মেয়েরাই তো একটু আধটু সাজগোজ করে। কার্তিকের সাথে যখন আমার সম্বন্ধ পাকা হয়েছিল তখন আমি খুব খুশি হয়েছিলাম, কারণ শ্বশুরবাড়িতে আমার ভুল ধরার জন্য আমার কোনো শাশুড়ি বা ননদ থাকবে না। কিন্তু তখন কি আর আমি জানতাম যে আমার শ্বশুরমশাই বিয়ের পরপরই আমার খুঁত ধরতে শুরু করবেন? যেভাবে বিয়েটা হয়েছিল সেইভাবে রিসেপশনটাও পেরিয়ে গেল। বিয়ের পরের দিন থেকেই আমি রান্নাঘরের কাজ করা শুরু করে দিয়েছিলাম, কারণ বাড়িতে শুধু আমার শ্বশুরমশাই আর আমার বর থাকত। এমনিতে আমার শ্বশুরমশাই খুব ভালো ছিলেন, আমার সাথে খুব ভালোভাবে কথা বলতেন, কিন্তু উনি কার্তিকের ব্যাপারে যেসব কথা বলতেন সেই সব শুনতে আমার ভালো লাগতো না। কার্তিক অফিসে যাবার পরেই বাবা আমার ঘরে চলে আসতেন। আমি তখন কার্তিকের ফেলে রাখা জিনিসপত্র গোছাতে ব্যস্ত থাকতাম। বাবা এসে বলতেন, তুমি তাড়াতাড়ি আমাদের জন্য জলখাবার বানাও, তারপর আমরা দুজনে বসে গল্প করব। তিনি আমার সাথে বন্ধুর মতনই কথা বলতেন। আমি ওনাকে এটাও বলতে পারতাম না যে আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নেব। কিন্তু চিন্তার বিষয় এটাই যে বাবা সবসময় আমার সঙ্গে ছায়ার মতন লেগে থাকতেন। আমি যখন রান্নাঘরে থাকতাম তখন উনি সেখানে এসে হাজির হতেন। আমি যখন রান্না করতাম তখন তিনি বলতেন, এভাবে নয়, এভাবে বানাও, কার্তিকের এই খাবারটা পছন্দ, এটা নয়। এমনিতেই তুমি দেখতে ভালো নাও, তার উপর যদি স্ত্রীর দায়িত্বটাও ভালো করে পালন না করতে পারো তাহলে বরের মন জিতবে কি করে? মাঝে মাঝে আবার বলতেন যে তুমি রুটিটা গোল করে বেলতে পারো না, কার্তিক তো তোমার রুটি দেখেই খাবার ছেড়ে উঠে যাবে। সবসময় যদি কেউ কারুর মাথার উপর চেপে থাকে তাহলে সেটা একসময় বিরক্তিকর হয়ে ওঠে। আমিও বাবার উপর বিরক্ত হতে শুরু করেছিলাম। একদিন এমন একটা ঘটনা ঘটে যেটা আমাকে আরও বিচলিত করে তোলে। একদিন আমার শ্বশুরমশাই বলেন, কার্তিক কখনো তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে না, কিন্তু আমি জানি তোমারও ঘুরতে ইচ্ছে করে, তুমিও অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছো। চলো তুমি রেডি হয়ে নাও, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব, আমরা শপিং করতে যাব। বাবা আমার সাথে আমার শাশুড়ি মায়ের মতনই ব্যবহার করতেন। আমার সব কাজে ভুল ধরতেন, বলতেন কার্তিকের এটা পছন্দ নয়, ওটা পছন্দ নয়। আমার মার্কেটে যেতে ইচ্ছে করছিল না, তাই আমি বাবাকে বললাম আজকে ছেড়ে দিন। কিন্তু তাও উনি আমাকে জোর করে মার্কেটে নিয়ে গেলেন। উনি বললেন, আমি তোমাকে একটা সুন্দর জামা কিনে দেব, যেটা পরে তুমি খুব সুন্দর দেখাবে। উনি আমাকে মলে নিয়ে গেলেন আর বললেন, তোমার পছন্দ মতন একটা স্যুট তুমি কিনে নাও। আমি কালো রঙের একটা স্যুট পছন্দ করলাম, কিন্তু বাবা বললেন, এমনিতেই তোমার রঙটা খুব কালো, তার উপর তুমি যদি কালো রঙের জামা পরো তাহলে তোমাকে ভূতের মতন দেখাবে। তিনি আমার জন্য একটা লাইট কালারের স্যুট পছন্দ করেন, যেটা আমার একদম পছন্দ হয়নি, কিন্তু আমি চুপ করে রইলাম। উনি বলেন যে এই রঙটা পরে তোমাকে ভালো দেখাবে। আমি যখন শ্বশুরমশাইয়ের সাথে কথা বলছিলাম তখন আমি দেখলাম পাশের দোকানে কার্তিককে একটা অন্য মেয়ের সাথে। বাবাও সেটা দেখতে পেলেন। কার্তিকের সাথে যে মেয়েটা ছিল সে বেশ সুন্দর দেখতে ছিল। বাবা বলতে লাগলেন, দেখেছ, আমি বলেছিলাম না কার্তিকের সুন্দরী মেয়ে খুব পছন্দ, সে যেখানে সৌন্দর্য দেখে সেখানেই চলে যায়। কার্তিক সেই মেয়েটার সাথে খুব হেসে হেসে কথা বলছিল। এটা দেখে আমার চোখে জল চলে আসে। আমি ওখান থেকে কিছু না কিনেই চলে আসি। আমার খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছিল সব কিছু তছনছ করে দিতে। আমি ভাবতে লাগলাম যে কার্তিক কীরকম ছেলে, সে আমাকে বলতো সে আমাকে ভালোবাসে, আর বাইরে গিয়ে সে অন্য মেয়ের সাথে ঘুরছে। আমার শ্বশুরমশাই বলেন, আমি কখনোই চাই না তোমার ঘর ভেঙে যাক মা, তবে ছেলেরা একটু স্বাধীনচেতা হয়, বিশেষ করে এমন ছেলেরা যারা সৌন্দর্য দেখে পাগল হয়ে যায়। হ্যাঁ, তুমি যদি সুন্দর দেখতে হতে তাহলে হয়তো তোমার বরকে ঘরে বেঁধে রাখতে পারতে। বাবা আমাকে জল খাওয়ান আর আমার পাশে বসে আমার মাথায় হাত বোলাতে থাকেন। বাবা বললেন, আমি কার্তিকের সাথে কথা বলবো, কিন্তু আমি কিছু গ্যারেন্টি দিতে পারছি না। আমি কার্তিকের জন্য কি না করতাম, তার পছন্দের খাবার বানাতাম, তার পছন্দ মতন ঘর সাজিয়ে দিতাম, এমনকি নিজেকেও তার মনের মতন তৈরি করার চেষ্টা করতাম, কিন্তু কার্তিকের আমার এত আত্মত্যাগ চোখেও পড়ে না। রাতে যখন কার্তিক বাড়ি ফিরে আসে তখন আমি আমার ঘরে বসে কাঁদছিলাম। কার্তিক আমাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, শরীর ঠিক আছে তো? আমার তো ইচ্ছে করছিল এক্ষুনি বলে দিতে যে আমি তোমার আসল রূপটা ধরে ফেলেছি, কিন্তু বাবা আমাকে অনেকবার বারণ করেছিলেন, বলেছিলেন যে এটা করলে আমার ঘর ভেঙে যেতে পারে। কার্তিক যদি জানতে পারে যে তুমি জেনে গেছো তার অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, তাহলে তার মন থেকে সব ভয় দূর হয়ে যাবে। আমি কার্তিককে বলি যে আমার মাথা ব্যথা করছে। কার্তিক বলে, চলো
আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এমনিতেই তোমার গায়ের রং কালো, তার ওপর তুমি কেঁদে কেঁদে নিজের যা অবস্থা করেছো, তোমাকে একেবারে ভূতের মতন দেখাচ্ছে। আমার গালে একটা হালকা করে চাটি মেরে সে এই কথাটা বলে। কথাটা শুনে আমার খুব অভিমান হয়। আমি বলি, আমি যখন এতই খারাপ তখন আমাকে বিয়ে করলে কেন? আমার কথা শুনে কার্তিক আমার দিকে তাকিয়ে থাকে, তারপর একটু হেসে বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু কি আর করা যাবে, ভুল যখন হয়েছে তখন তোমাকে সহ্য তো করতেই হবে। এই বলে সে হাসতে হাসতে আমার পাশে এসে বসে আমার হাতটা ধরে বলে, আমি মজা করছিলাম, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু আমি জানতাম যে সে মজা করছিল না, হয়তো আমার শ্বশুর মশাই তাকে বারণ করেছেন, তাই সেটার মনের কথাটা বলেও সেটাকে মজা হিসাবে উড়িয়ে দেয়। আমি আমার হাতটা কার্তিকের হাত থেকে সরিয়ে নিই আর বলি, আমি কোথাও যাব না, আমার মাথা ব্যথা করছে, আমি ওষুধ খাবো আর ঠিক হয়ে যাব। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে চলে যাই। কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যায়। বর যদি তার স্ত্রীকে ভালো না বাসে আর সবসময় তার খুঁত ধরে, তাহলে একসময় স্ত্রীরও তার বরের প্রতি ভালোবাসা কমে যায়। কার্তিকের প্রতি আমার টান আস্তে আস্তে কমতে শুরু করেছিল। একদিন আমার শ্বশুরমশাই বলেন যে তাদের পরিবারের একজনের বিয়ে আছে, তাই আমাকে তৈরি থাকতে বলেছিলেন। আমি একটা সুন্দর কালো কালারের স্যুট বার করে পরে ফেললাম। সেটা পরে আমি আয়নায় তাকালাম। আমার রং অতটাও চাপা নয়, হালকা চাপা, আর এই রঙের স্যুটটা পরে আমাকে বেশ সুন্দর দেখাচ্ছিল। সেই সময় কার্তিক ঘরে আসে আর আমার দিকে এক নজরে তাকিয়ে থাকে। ওকে দেখে আমার মনে হলো যে আমি হয়তো তার মনে প্রভাব ফেলতে পেরেছি। সে আমার পাশে এসে দাঁড়িয়ে বলে, তুমি যতই সাজগোজ করো না কেন, আমার মতন সুন্দর তুমি কখনোই হতে পারবে না। এই বলে সে আমাকে জড়িয়ে ধরে আয়নার সামনে নিয়ে যায়। আমার মনটা পুরো ভেঙে যায়। এতক্ষণ আমি ভাবছিলাম যে 1.5 ঘন্টা ধরে আমি যে এত সাজলাম সেটা সার্থক হয়েছে, কিন্তু কার্তিকের কথা শুনে আমার ভুল ধারণা ভেঙে গেল। মনে হচ্ছিল আমার শ্বশুরমশাই ঠিকই বলেন যে ছেলেরা সেই মেয়েকেই ভালোবাসতে পারে যারা দেখতে সুন্দর হয়। আমি কার্তিকের থেকে সরে আসি। রাগের মাথায় আমি আমার সব গয়না খুলে ফেলি। তারপর একটা একটা টিস্যু পেপার বার করে আমার মেকআপ মুছতে শুরু করি। এটা দেখে কার্তিক একটু গম্ভীর হয়ে যায় আর বলে, নীলিমা, তুমি এটা কি করছো? আমাদের এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আমি বলি, আমি কোথাও যাব না। কার্তিক বলে, এমন ছেলে মানুষই কেন করছো? তুমি একটা ছোট্ট ব্যাপারকে এত বড় করে কেন দেখছো? আমি বললাম, আমার ওখানে যাওয়া ঠিক হবে না, কারণ আমি তোমার পাশে মানাবো না। আর তোমার কাছে কি মেয়ের অভাব আছে? ওখানে অনেক সুন্দরী মেয়ে থাকবে, তাদের কারুর সাথে তুমি রাতটা কাটিয়ে এসো। এটা বলার সাথে সাথে কার্তিক আমার গালে একটা জোরে থাপ্পড় মারে। আমি এটার জন্য একদম তৈরি ছিলাম না। আমি কার্তিকের কাছ থেকে এটা আশা করিনি। কার্তিক বলে, এসব কি কথা বলছো তুমি? তোমার কি আমাকে দেখে সেরকম লোক মনে হয়? আমাদের গলার আওয়াজ এতটাই উঁচু ছিল যে ঘরের বাইরে অবধি আমাদের আওয়াজ শোনা যাচ্ছিল। আমি বলি, আমার সামনে ভদ্রলোক সেজো না কার্তিক। কার্তিক আমাকে চেপে ধরে বলে, বলো নীলিমা, তুমি আমার চরিত্রের দিকে আঙ্গুল তুলছ? আমিও তোমার চরিত্রের দিকে আঙ্গুল তুলতে পারি। আমিও তোমার ব্যাপারে অনেক কিছু জানি, বুঝেছ? এটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি কার্তিককে বলি, কার্তিক, আমাকে ছাড়ো, আমার লাগছে। কার্তিক বলে, আমার আর ধৈর্যের পরীক্ষা নিও না, তুমি আমার হাতের বাইরে চলে যাচ্ছ। তোমাকে 5 মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে এসো। সেই সময় আমাদের দরজায় কেউ একটা ধাক্কা দেয়। কার্তিক আমাকে ছেড়ে গিয়ে দরজাটা খোলে। আমার শ্বশুরমশাই ঘরের ভেতরে ঢোকেন। বাবা বলেন, তোমরা এসব কি করছো? তোমাদের গলার আওয়াজ সারা বাড়িতে শোনা যাচ্ছে। কার্তিক বলে, বাবা, তুমি ওকে বলে দাও ও যেন এইসব কথা মুখেও না আনে, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। আমার শ্বশুরমশাই আমার কাছে এসে বসেন। আমি বলি, সবসময় কার্তিক আমাকে নিয়ে ব্যঙ্গ করে। আমাকে যখন ওর এতটাই অপছন্দ, তখনও আমাকে বিয়ে করল কেন? আমি জোরে জোরে কাঁদতে শুরু করি। আমার শ্বশুরমশাই আমাকে জড়িয়ে ধরে ভোলাতে শুরু করেন আর বলেন, কার্তিক এই রকমই, আমি ওকে বোঝাবো, তুমি চিন্তা করো না। আমি তো চাই যে তোমরা দুজনে সুখের সংসার করো, কিন্তু তার কোনো নমুনাই আমি দেখছি না। আমার শ্বশুর বললেন, দেখো মা, ছেলেরা কখনো আপোষ করে না, মেয়েদেরকেই আপোষ করতে হয়। তোমাকে নিচু হতে হবে আর একটু ধৈর্য ধরতে হবে। আমি একটা লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে ছিলাম। আমি ভালো পরিবার থেকে এসেছিলাম, তা সত্ত্বেও আমি কার্তিকের সব কথা মেনে নিতাম। এরপরেও যদি কার্তিকের শুধু আমার খারাপটাই চোখে পড়ে, তাহলে আমি কি করতে পারি? বাবা বলেন, এখন তুমি তৈরি হয়ে নাও, না হলে ঝামেলা আরও বাড়বে। আমি না চাইতেও আবার তৈরি হলাম আর বিয়ের বাড়িতে গিয়ে চুপচাপ এক কোণে বসে রইলাম। কার্তিক বারবার আমার দিকে তাকাচ্ছিল। বেশ কিছুদিন আমাদের মধ্যে কোনো কথা হয় না। একদিন আমাদের বাড়ির দরজায় কেউ এসে কড়া নাড়ে। সাধারণত আমার শ্বশুর দরজা খুলতেন, কিন্তু তিনি ঘর থেকে বেরিয়ে এলেন না দেখে আমি গিয়ে দরজাটা খুলি। আমি দেখলাম একটা কম বয়সী ছেলে এসেছে। সে জিজ্ঞেস করে, সুধীরবাবু আছেন? সে আমার শ্বশুর মশাইয়ের কথা বলছিল।
আমি বললাম, হ্যাঁ আছেন। সে বলে, তিনি আমাকে বাড়িতে ডেকেছেন। আমি সরে দাঁড়ালাম যাতে ছেলেটা বাড়ির ভেতরে ঢুকতে পারে। আমি বাবার ঘরটা তাকে দেখিয়ে দিলাম, আর সে বাবার ঘরের দিকে চলে গেল। তখনই আমার চোখ ছানা বড়া হয়ে গেল যখন আমি দেখলাম আমার শ্বশুরমশাইকে সামনের গলিটা থেকে বাড়ির দিকে আসতে। আমি অবাক হয়ে গেলাম এই দেখে যে আমার শ্বশুরমশাই যদি বাড়িতেই না থাকেন তাহলে এই ছেলেটাকে বাড়িতে আসতে বলবে কেন। আমি ছেলেটাকে জিজ্ঞেস করি যে সে এখানে কেন এসেছে। সে বলে, আমাকে সুধীরবাবু এখানে আসতে বলেছেন। আমি বলি, তুমি মিথ্যে কথা বলছো, বাবা তো এখন বাইরে থেকে ফিরছেন, তাহলে উনি তোমাকে বাড়িতে আসতে বলবেন কেন? আমি যখন ছেলেটার সাথে কথা বলছিলাম তখনই বাবা বাড়িতে এসে পৌঁছান। বাবা সেই ছেলেটাকে দেখে আমার দিকে বিস্মিতভাবে তাকান। তখনই ছেলেটা দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যায়। আমি দেখে হতবাক হয়ে যাই। বাবা আমাকে জিজ্ঞেস করেন, এই ছেলেটা কে, সে কেন এখানে এসেছিল? বাবার প্রশ্ন আমাকে বিচলিত করে। আমি বলি, সে আপনাকে খুঁজতে এখানে এসেছিল বাবা, সে বলছিল আপনি নাকি ওকে ডেকেছেন। বাবা বলে, তুমি কি ভেবেছ, তুমি আমাকে যা বলবে আমি তাই বিশ্বাস করব? আমি তো এই ছেলেটাকে চিনিও না। আমার মাথা ঘুরতে শুরু করে। আমি বলি, আমি সত্যি বলছি বাবা, এই ছেলেটা আমাকে এটাই বলেছে। বাবা বলে যে কেউ এসে তোমাকে বলবে যে সে আমার সাথে দেখা করতে চায় আর তুমি তাকে বাড়ির ভেতর ঢুকতে দেবে। বাবা যখন আমার সাথে তর্ক করছিলেন তখনই কার্তিক বাড়িতে ফিরে আসে। সে আমাদের কিছু কথা শুনতে পেয়ে যায়। সে বাবাকে জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে? বাবা সঙ্গে সঙ্গে চুপ করে যান আর আমাকেও চুপ করে যেতে বলেন। কার্তিককে বলেন, না কিছু হয়নি। কার্তিক অনেক জিজ্ঞেস করল কিন্তু বাবা কিছুই বললেন না। তারপর কার্তিক বলে যে সে শুনতে পেয়েছে যে বাড়িতে কেউ একজন এসেছিল। কে এসেছিল? বাবা বলে, তুমি বাদ দাও কার্তিক, আমি আছি, আমি সব সামলে নেব। কার্তিক আমার দিকে রেগে তাকালো, তারপর সে নিজের ঘরে চলে গেল। কার্তিকের যাওয়ার পর বাবা বললেন, ওকে কিছু বলার দরকার নেই, আমি চাই না তোমাদের মধ্যে আবার ঝামেলা হোক। এই ঘটনাটার কয়েকদিন পরেই একটা রাতে কার্তিক বাড়িতে ফিরতে দেরি করে। আমি খুব চিন্তা করছিলাম, আর তখনই লাইটটাও চলে যায়। আমি বাধ্য হয়ে আমার শ্বশুরের ঘরে গিয়ে উপস্থিত হই। কিন্তু যেই আমি আমার শ্বশুরমশাইয়ের ঘরে ঢুকি, আমার মনে হলো কেউ একটা আমাকে জড়িয়ে ধরল। আমি বুঝতে পারছিলাম না সে কে। আর ঠিক সেই সময় ঘরের লাইটটা জ্বলে ওঠে। আমি দেখি আমার শ্বশুরমশাই বিছানায় শুয়ে আছেন, আর যে আমাকে জড়িয়ে ধরেছে সে সেই ছেলেটা যে আমার শ্বশুরমশাইয়ের খোঁজে আমাদের বাড়িতে এসেছিল। আমি ভয় পেয়ে গেলাম। ওই ছেলেটার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম, আর ঠিক তখনই কার্তিক ঘরে এসে ঢোকে। এইসব দেখে তো কার্তিক রেগে গিয়ে ছেলেটাকে মারতে শুরু করে। তখন আমার শ্বশুরমশাই উঠে বসলেন আর বললেন, এই ছেলেটা আর তোমার বউ দুজন মিলে আমাকে অজ্ঞান করে দিয়েছিল, ভালো হয়েছে তুই এদেরকে হাতে নাতে ধরতে পেরেছিস। আমি অবাক হয়ে বলি, বাবা আপনি এসব কি বলছেন? বাবা বলেন, কার্তিক আমি তোকে আগেই বলেছিলাম এই মেয়েটাকে বিয়ে না করতে। আমার ভাইঝির মেয়েকে বিয়ে করতে বলেছিলাম, কিন্তু তুই তো আমার কথা শুনলি না, তুই নিজের ইচ্ছে মতন কাজ করলি। এবার দেখলি তো এই মেয়েকে বিয়ে করার নমুনা। এবার আমি আমার শ্বশুরমশাইয়ের সব ষড়যন্ত্র ধরতে পারলাম। ছেলেটা তো পালিয়ে যায়, মনে হয় আমার শ্বশুরমশাই তাকে টাকা দিয়ে এখানে এনেছিলেন আমার বদনাম করার জন্য, আমাকে কার্তিকের চোখে ছোট করার জন্য। কার্তিক আমার দাদাকে ফোন করে বলে আমাকে এসে নিয়ে যেতে, কিন্তু আমি কার্তিককে সব কথা বলে দিই। আমি তাকে বলি যে তোমার বাবাই আমাকে তোমার নামে খারাপ কথা বলতো, তিনি আমাকে ভুল বুঝিয়েছিলেন, এতে আমার কোনো দোষ নেই। আমি ভগবানের দিব্যি দিচ্ছি আমি ওই ছেলেটাকে চিনি না। কার্তিক বলে, ঠিক আছে, আমি কালকে ওই ছেলেটাকে খুঁজে বার করব, আর তারপর তার মুখ থেকে সব সত্যি কথা বের করব। যদি প্রমাণিত হয় যে তুমি মিথ্যে কথা বলছো তাহলে আমি তক্ষুনি তোমাকে ডিভোর্স দেব। 2 দিন পরে কার্তিক ওই ছেলেটাকে খুঁজে বার করে আর তাকে মেরে তার থেকে সব সত্যি কথা বার করে নেয়। সে আমার শ্বশুরমশাইয়ের সব ষড়যন্ত্র ফাঁস করে দেয়। কার্তিক আমাকে এক বন্ধুর বিয়েতে দেখেছিল, আর আমাকে দেখে তার খুব পছন্দ হয়েছিল, তাই সে তার বাবার কাছে জেদ ধরেছিল যাতে তিনি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। কিন্তু আমার শ্বশুরই চেয়েছিলেন কার্তিকের বিয়ে তার ভাইঝির সাথে দিতে। তিনি এই সব ষড়যন্ত্র এই জন্য করেছিলেন যাতে কার্তিক আমাকে ছেড়ে তার ভাইঝির মেয়েকে বিয়ে করে। কে বলে যে শুধু শাশুড়িরাই বৌমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে? এই কাজটা মাঝে মাঝে কিছু শ্বশুররাও করে থাকেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।